গাজা যুদ্ধের আগুনের শিখা এখনো পুরোপুরি নিভে যায়নি। বিশ্ব যখন যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে, তখনই এক নতুন খবর সবার নজর কেড়েছে। যুদ্ধবিরতির পরও ইরান কি চুপচাপ বসে আছে? না, বরং এক নতুন কৌশলে ইরান নিজেদের আরও শক্তিশালী করে তুলেছে, যা পশ্চিমের বুকে কাঁপন ধরিয়েছে। আর এই শক্তি যোগান দিচ্ছে তাদের বিশ্বস্ত বন্ধু চীন। HQ-9 আগমন। ইসরায়েলের সঙ্গে 12 দিনের ভয়াবহ যুদ্ধ শেষ হলেও ইরানের স্মৃতিতে সেই ক্ষত এখনও তাজা। শহর আর উপত্যকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। আকাশ থেকে নেমে আসা ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের একের পর এক বৈজ্ঞানিক কেন্দ্র পরিণত হয়েছিল ধুলোয়। কিন্তু ইরান জাতি কখনো দমে যাওয়ার নয়। যুদ্ধবিরতির পর বিশ্ব যখন ভাবছে যে ইরান হয়তো শান্ত হবে, তখনই তারা নিজেদের মতো করে নতুন করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর সেই প্রস্তুতিরই অংশ হিসেবে এসেছে এক চাঞ্চল্যকর খবর। চীন ইরানকে তাদের অত্যাধুনিক HQ-9 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে। প্রশ্ন উঠেছে, যুদ্ধ তো থেমেই গেছে, তাহলে কেন এই মুহূর্তে ইরানের এই সামরিক সজ্জা? এর উত্তর লুকিয়ে আছে ইরানের ইস্পাত কঠিন সংকল্পে। তারা জানে যুদ্ধ থামলেও ইসরায়েলের আক্রমণাত্মক মনোভাব এখনো রয়ে গেছে। তাই আর কোনো হামলার মুখে যেন তাদের দেশ অসহায় না থাকে, সেজন্যই এই দূরদর্শী পদক্ষেপ। HQ-9 আগমন কেবল একটি সামরিক চুক্তি নয়, এটি ইরানের ভবিষ্যৎ প্রতিরোধের একটি সাহসী বার্তা। HQ-9 আকাশ রক্ষার নতুন ঢাল। আসলে HQ-9 হলো চীনের তৈরি এমন একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রু বিমান এবং ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দিতে পারে। এর পাল্লা 100 থেকে 200 কিলোমিটার, আর এর ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে 14 গুণ বেশি। এটিতে একটি অত্যাধুনিক রাডারও আছে, যা অনেক দূর থেকে শত্রুদের নির্ভুলভাবে শনাক্ত করতে পারে। অর্থাৎ এটি কেবল একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নয়, এটি ইরানের আকাশকে সুরক্ষিত রাখার এক অভেদ্য বর্ম। কিন্তু এই শক্তিশালী ব্যবস্থা পেতে ইরানকে কি মূল্য দিতে হয়েছে? চমক এখানেই। ইরানকে এর জন্য কোনো নগদ অর্থ দিতে হয়নি। তারা তেলের বিনিময়ে এই চুক্তি করেছে। কারণ মার্কিন নিষেধাজ্ঞার কারণে যখন বিশ্বের অধিকাংশ দেশ ইরান থেকে তেল কিনতে দ্বিধা করে, তখন চীনই ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। ইরানের প্রায় 90% তেল চীনের কাছেই যায়। তাই এই তেল বিনিময়ের মাধ্যমে ইরান এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি পেয়েছে। এটি কেবল একটি বাণিজ্যিক চুক্তি নয়, এটি ইরানের কূটনীতির এক অনন্য দৃষ্টান্ত, যেখানে তারা নিজেদের সম্পদ ব্যবহার করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করেছে। বিশেষজ্ঞদের ভাবনা ও চীনের বার্তা। পশ্চিমের বুকে কাঁপন। HQ-9 পাওয়ার পর ইরান স্বাভাবিকভাবেই অনেকটা নিশ্চিত হতে পারবে বলে মনে করছে। তাদের বিশ্বাস, এবার তারা অন্তত আকাশ থেকে আসা হামলাগুলো সফলভাবে ঠেকাতে পারবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের অত্যাধুনিক যুদ্ধবিমান আটকানো HQ-9 পক্ষে বেশ কঠিন হতে পারে। কিন্তু তা সত্ত্বেও ইরান এই ব্যবস্থার উপর পুরোপুরি ভরসা রাখছে, যা তাদের আত্মবিশ্বাসকেই তুলে ধরে। চীন কেন এই কাজটি করল? চীন এই কাজ করে আসলে একটি পরিষ্কার বার্তা দিয়েছে, তারা ইরানের পাশে আছে, এমনকি কঠিন পরিস্থিতিতেও। দুর্ভেদ্য ইসরায়েলের বর্মে ফাটল। অভ্যন্তরীণ অনুপ্রবেশে কি দায়ী? গত 13 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার তীব্রতা যখন আকাশ ছুঁয়েছে, তখনই বিশ্বের সামনে উন্মোচিত হলো এক বিস্ফোরক তথ্য। ইসরায়েলের তথাকথিত দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে আসলে কতটা ভঙ্গুর, তা প্রমাণ করে দিল একটি চাঞ্চল্যকর ভিডিও। দ্য সন্স অফ রুহুল্লাহ নামের এক সংগঠনের প্রকাশিত ভিডিওটি ইসরায়েলিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এবং প্রশ্ন তুলেছে, ইসরায়েলের গর্ব আয়রন ডোম কি তাহলে ভেতর থেকেই দুর্বল হয়ে গেছে? 17 জুন ভোরে ইসরায়েলে যখন ইরানের 10ম দফার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছিল, তখনই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা। তেল আবিবের মধ্যাঞ্চলে ইসরায়েলেরই একটি আত্মঘাতী ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রথম দিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো একে ক্ষেপণাস্ত্রের পথ বিশ্লেষণ সংক্রান্ত উপাত্তে ভুল বা সংকেতে বিঘ্ন ঘটা বলে চালিয়ে দিচ্ছিল। কিন্তু দ্য সন্স অফ রুহুল্লাহের ভিডিওটি প্রকাশের পর সব হিসেব বদলে গেল। ভিডিওতে দেখা যায় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ কক্ষের ভেতরকার দৃশ্য। স্ক্রিনগুলোতে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার নির্ধারিত লক্ষ্যপথ বদলে যেতে দেখা যাচ্ছে। সবচেয়ে চাঞ্চল্যকর দাবিটি করে দ্য সন্স অফ রুহুল্লাহর সদস্যরা। তারা ভিডিওতে সরাসরি বলেছেন, আমরা হামলার সময় নিয়ন্ত্রণ কক্ষে ছিলাম, ভেতর থেকেই ওই প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করেছি। ওই আত্মঘাতী হামলাটি কোনো ভুল ছিল না, এটা আমাদের নেওয়া সিদ্ধান্ত ছিল। স্বাধীন বিশ্লেষকরা ভিডিওটির সত্যতা যাচাই করেছেন এবং এর ইন্টারফেসের নকশা, সরাসরি সম্প্রচারের ফুটেজ এবং
কমান্ড লাইন ইসরায়েলের আসল প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে মিলে যাওয়ার কথা জানিয়েছেন। যদি এটি সত্যি হয় তাহলে এটি হবে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত সামরিক স্থাপনায় এক বড় ধরনের অনুপ্রবেশের ঘটনা। আর এই অনুপ্রবেশের নায়ক হিসেবে পর্দার আড়ালে থেকে কাজ করেছে ইরান সমর্থিত শক্তি। এই ঘটনা শুধু এককভাবে একটি ভুল ছিল না, বরং বিশ্লেষকরা এখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পূর্ববর্তী ব্যর্থতার ঘটনাগুলো নতুন করে খতিয়ে দেখছেন। 2023 সালের মে মাসে গাজা থেকে ছোড়া 40টিরও বেশি রকেট ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ঢুকে পড়েছিল। এমনকি একটি ইসরায়েলের নিজেরই একটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তাদের এক বেসামরিক এলাকায় পড়েছিল, যেটিকে তখন নিশানা নির্ধারণে ভুল বলা হয়েছিল। এর এক মাস পর 2023 সালের জুনে ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভুল করে নিজেদেরই একটি নজরদারি ড্রোনকে গুলি করে গোলান মালভূমিতে ফেলে দিয়েছিল। তখন বলা হয়েছিল বন্ধু নাকি শত্রুর জিনিস তা শনাক্তের ক্ষেত্রে বিভ্রান্তি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এসব ঘটনা হয়তো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে দীর্ঘদিনের অনুপ্রবেশ বা অন্তর্ঘাতের চিত্রকেই ফুটিয়ে তুলছে। তারা এখন মনে করছেন একসময় যে আয়রন ডোম ইসরায়েলিদের গর্বের প্রতীক ছিল, সেটিকে আসলে অনেক আগেই ভেতর থেকেই দুর্বল করে ফেলা হয়েছে। এই খবর ইসরায়েলিদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। তাদের আশঙ্কা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে তাদের নিজেদের মানুষের বিরুদ্ধেই ব্যবহার করা হতে পারে। এই অনুপ্রবেশের পেছনে কে বা কারা ছিল, কতদিন ধরে এই প্রতিরক্ষা ব্যবস্থাটি দুর্বল অবস্থায় আছে এবং এমন ঘটনা কি আবারও ঘটতে পারে, এই প্রশ্নগুলোর উত্তর এখনো মেলেনি। তবে একটি বিষয় স্পষ্ট, ইরান নীরবে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত দুর্গে আঘাত হেনেছে, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। একসময় যে আয়রন ডোম ইসরায়েলিদের অবিচল ভরসার প্রতীক ছিল, এখন পর্যবেক্ষকদের অনেকেই আর সেটিকে সেই চোখে দেখছেন না। যুদ্ধবিরতির আড়ালে চীনের ক্ষেপণাস্ত্র পেল ইরান। রহস্যময় চুক্তি ও ক্ষমতার খেলা। ইসরায়েলের সঙ্গে 12 দিনের ভয়ঙ্কর সংঘাতের রেশ কাটতে না কাটতেই এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। যুদ্ধবিরতির ঠিক পরপরই চীনের কাছ থেকে অত্যাধুনিক ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র SAM হাতে পেয়েছে ইরান। এ যেন আগুনের পরশমণি। কিন্তু কেন এই মুহূর্তে? ইসরায়েলের হামলায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো তেহরান খুব ভালোভাবেই টের পেয়েছে, আর তাই এখন তারা নিজেদের অস্ত্র ভাণ্ডারকে আরও শক্তিশালী করার দিকে মনোযোগী। ঘটনাটা আরও রহস্যময় হয়ে ওঠে যখন একজন আরব গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, গত 24 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পরেই এই চীনা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পৌঁছেছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক আরব কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররাও ইরানের এই সামরিক প্রস্তুতির বিষয়ে ওয়াকিবহাল ছিল। এমনকি হোয়াইট হাউসকেও নাকি ইরানের এই অগ্রগতি সম্পর্কে জানানো হয়েছে। তবে ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র ইরান পেয়েছে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সবাই। রহস্য আরও দানা বাঁধে যখন একজন কর্মকর্তা ফাঁস করেন ইরান নাকি তেলের বিনিময়ে এই ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে। এই লেনদেন যে শুধু সাধারণ ব্যবসা নয়, তার প্রমাণ পাওয়া যায় চীনের সঙ্গে ইরানের গভীর সম্পর্ক থেকে। মার্কিন জ্বালানি তথ্য সংস্থার মে মাসের প্রতিবেদন বলছে, ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল ও কনডেনসেট চীনে রপ্তানি হয়। এমনকি যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন গত কয়েক বছর ধরে রেকর্ড পরিমাণ ইরানি তেল আমদানি করে চলেছে। নিষেধাজ্ঞা এড়াতে চীন মালয়েশিয়ার মতো দেশগুলোকে ট্রান্সশিপমেন্ট কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। এ যেন এক চোর পুলিশ খেলা, যেখানে চীন ও ইরান মিলে যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিচ্ছে। দ্বিতীয় আরব কর্মকর্তা বলেছেন, নিষেধাজ্ঞা এড়াতে নানা সৃষ্টিশীল উপায়ে ইরান বাণিজ্য করে থাকে। বোঝাই যাচ্ছে নিষেধাজ্ঞা তাদের আটকানোর বদলে আরও সৃজনশীল করে তুলেছে। এই ক্ষেপণাস্ত্রের চালান বেইজিং ও তেহরানের মধ্যে সম্পর্কের গভীরতাকে স্পষ্ট করে। এই সময়ে এমন এক চালানের আগমন আরও তাৎপর্যপূর্ণ যখন পশ্চিমারা মনে করছিল যে ইসরায়েলের নজিরবিহীন হামলার সময় চীন ও রাশিয়া ইরান থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছে। তাহলে কি এই গোপন চুক্তি পশ্চিমের ধারণাকে ভুল প্রমাণ করছে? ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ইরানের সঙ্গে চীনের সামরিক সম্পর্ক নতুন নয়।
1980-এর দশকের শেষের দিকে ইরাকের সঙ্গে যুদ্ধের সময় ইরান উত্তর কোরিয়ার মাধ্যমে চীনের HY-2 সিল্ক ওয়ার্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র পেয়েছিল। সেই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান কুয়েতের ওপর হামলা চালায় এবং ট্যাঙ্কার যুদ্ধের সময় একটি মার্কিন পতাকাবাহী তেল ট্যাঙ্কারকে নিশানা করে। 2010 সালে এক রিপোর্টে দাবি করা হয় ইরান চীনের কাছ থেকে HQ-9 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পেয়েছে। 2010 সালে এক রিপোর্টে দাবি করা হয় ইরান চীনের কাছ থেকে HQ-9 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পেয়েছে। বর্তমানে ইরান রাশিয়ার তৈরি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে, যা বিমান, ড্রোন, এমনকি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। এছাড়াও তাদের কাছে চীনের পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিজস্ব তৈরি খোরদাদ সিরিজ ও বাভার 373 এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। চীন ইতোমধ্যে পাকিস্তান ও মিশরের মতো দেশের কাছে তাদের HQ-9 ও HQ-16 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করেছে। তাহলে কি ইরানও চীনের কাছ থেকে এই অত্যাধুনিক ব্যবস্থাগুলোই পেয়েছে? যদি তাই হয়, তবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। ইসরায়েল যুদ্ধ চাইছে আর ইরান আছে পূর্ণ প্রস্তুতিতে। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে, যেখানে বলা হয়েছে ইসরায়েলি সরকার যুদ্ধের দিকে এগোচ্ছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাতে সায় দিচ্ছে। ইসরায়েলের যুদ্ধাভিলাষ ও ট্রাম্পের মদত। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে ইরান মনে করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ট্রাম্পের আসন্ন বৈঠক 12 দিনের যুদ্ধের আগে তাদের পরামর্শের থেকে আলাদা হবে না। ইসরায়েলি সরকার যুদ্ধ চায় এবং আমরা সন্দেহ করি যে ট্রাম্প এর বিরোধিতা করবেন। আমরাও সম্পূর্ণ প্রস্তুতিতে আছি, সূত্রটি স্পষ্ট জানিয়েছে। তাদের মতে এই সমস্ত বৈঠক নিছকই প্রতারণামূলক, কারণ সবকিছু নাকি আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। কূটনীতি নয়, হামলার পর আলোচনা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আলোচনার প্রস্তাব প্রসঙ্গে সূত্রটি আরও বিস্ফোরক মন্তব্য করেছে। তারা বলেছে, যদি ট্রাম্প বিশ্বাস করেন যে আমাদের পারমাণবিক কর্মসূচিতে সামরিক হামলার পর আমরা তাদের সাথে একটি কূটনৈতিক চুক্তিতে বিশ্বাস করব, তাহলে তিনি একজন ভালো চুক্তিকারী নন। অর্থাৎ ইরান স্পষ্ট করে দিয়েছে যে সামরিক হামলার পর আলোচনার প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য নয়। যদি না কিছু পরিবর্তন না হয়, তবে আমরা বিপরীত লক্ষণ দেখতে পাই, সূত্রটি জোর দিয়ে বলেছে। তাদের মতে যুদ্ধকালীন পরিবেশে শান্তির কোনো স্থান থাকে না। এই পর্যায় থেকে বেরিয়ে আসার পরেই আমরা শান্তির কথা ভাবতে পারি। ইসরায়েলের আগ্রাসন ও মার্কিন যুক্তরাষ্ট্রের যোগ। গত 13 জুন ভোরে ইসরায়েল ইরানের মাটিতে বিমান হামলা চালিয়ে আগ্রাসন শুরু করে। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়। এরপর 9 দিন ধরে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যায় ইরান। 22 জুন ভোরে মার্কিন ভারী বোমারু বিমানগুলো 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে এবং সংঘর্ষে প্রবেশ করে। পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্য অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন কর্তৃপক্ষের মতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। এরপর 24 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল এবং ইরান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এই যুদ্ধবিরতি কি আসলেই স্থায়ী হবে? প্রেস টিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েল যুদ্ধ চাইছে, তবে ইরানও চুপচাপ বসেনি। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর একজন উপদেষ্টা বলেছেন, ইরানের এখনও 2 বছর ধরে প্রতিদিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা রয়েছে। তিনি বলেন, বর্তমানে আমাদের গুদাম, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সুযোগ সুবিধা এত বিশাল যে আমরা এখনও আমাদের বেশিরভাগ প্রতিরক্ষা ক্ষমতা এবং কার্যকর ক্ষেপণাস্ত্র প্রদর্শন করতে পারিনি। IRGC উপদেষ্টার ভাষ্য, ইসরায়েল এবং আমেরিকার সাথে যুদ্ধের ক্ষেত্রে আমরা যদি 2 বছর ধরে প্রতিদিন তাদের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারি, তবুও আমাদের স্থাপনাগুলো খালি হবে না। একদিকেই সর্বনাশ, ইরান যেভাবে ইসরায়েলিদের জালে ফাঁসালো, একটা বেনামি মেসেজ, একটা টেলিগ্রাম লিঙ্ক আর লোভনীয় অর্থের হাতছানি।
এভাবেই ইরান ইসরায়েলের মাটিতে তাদের গুপ্তচর বৃত্তির জাল বিছিয়েছিল। আপাত দৃষ্টিতে নিরীহ ছোট ছোট কাজ দিয়ে শুরু, যা শেষ পর্যন্ত ইসরায়েলের জন্য বিশাল এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আসল চমকটা লুকিয়ে ছিল অন্য কোথাও। 2024 সালের এপ্রিলে ইসরায়েলি ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলার পর 30 জনেরও বেশি ইসরায়েলিকে ইরানি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করার অভিযোগে অভিযুক্ত করা হয়। এদের বেশিরভাগেরই গল্পটা প্রায় একই রকম। অজানা নম্বর থেকে আসা একটা মেসেজ, যেখানে সামান্য তথ্যের জন্য বা ছোটখাটো কাজের জন্য মোটা অঙ্কের টাকার প্রস্তাব। প্রথম দিকে কাজগুলো ছিল সহজ, যেমন কোনো পার্কের নির্দিষ্ট স্থানে কালো ব্যাগ পুঁতে রাখা হয়েছে কিনা তা পরীক্ষা করা। এর জন্য মিলত প্রায় 1000 মার্কিন ডলার। এরপর যখন লোভের পাল্লা ভারী হতে শুরু করলো, তখন এলো আরও বিপজ্জনক কাজের প্রস্তাব। আদালতের নথি থেকে জানা যায়, গত 1 বছর ধরে ইরানের এই গুপ্তচর বৃত্তির চেষ্টা খুব একটা ফলপ্রসূ হয়নি। তারা ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করার যে আকাঙ্ক্ষা করেছিল তা পূরণ করতে পারেনি। তবে তাদের কৌশল ছিল মারাত্মক কার্যকর। এত বেশি ইসরায়েলি সাধারণ অভিযান চালাতে রাজি ছিল যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলির তথ্য সংগ্রহের জন্য গুপ্তচর বৃত্তি অভিযান সফল হতে পারত, যা পরবর্তীতে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হতো। যোগাযোগের পদ্ধতি ছিল বেশ সহজবোধ্য। একটি টেক্সট মেসেজ, যার প্রেরক নিজেকে সংবাদ সংস্থা হিসেবে পরিচয় দিত। মেসেজে প্রায়শই যুদ্ধ সম্পর্কিত তথ্য চাওয়া হতো এবং বলা হতো, আমরা তা কিনতে প্রস্তুত। অন্য একটি মেসেজে আরও সরাসরি বলা হয়েছিল, একটি স্বাধীন জেরুজালেম মুসলমানদের একত্রিত করে, যুদ্ধ সম্পর্কে আমাদের তথ্য পাঠান। এরপরই আসতো টেলিগ্রাম অ্যাপের একটি লিঙ্ক, যেখানে নতুন করে কথোপকথন শুরু হতো। মজার বিষয় হলো, এই কথোপকথনে ইসরায়েলি নাম ব্যবহার করা হতো এবং সহজ কাজের বিনিময়ে অর্থের প্রস্তাব দেওয়া হতো। যদি কেউ আগ্রহ দেখাতো, তাহলে তাদের পেপ্যাল বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা নেওয়ার জন্য একটি অ্যাপ সেট আপ করার পরামর্শ দেওয়া হতো। 29 সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া এক সন্দেহভাজনের ঘটনা ছিল চমকপ্রদ। তাকে একটি পার্কে গিয়ে একটি কালো ব্যাগ পুঁতে রাখা হয়েছে কিনা তা পরীক্ষা করতে বলা হয়েছিল। ব্যাগটি ছিল না, কিন্তু নিয়োগকারী একটি ভিডিও পাঠিয়ে তা প্রমাণ করেছিল এবং তাকে 1000 মার্কিন ডলার দেওয়া হয়েছিল। এরপর তাকে লিফলেট বিতরণ, পোস্টার লাগানো বা গ্রাফিতি স্প্রে করার মতো কাজ দেওয়া হয়েছিল, যার বেশিরভাগই ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অবমাননাকর স্লোগান। এরপর এলো আরও সংবেদনশীল কাজ, ছবি তোলা। আজারবাইজান বংশোদ্ভূত এক ইসরায়েলিকে দেশের বিভিন্ন স্পর্শকাতর স্থাপনার ছবি তোলার জন্য ভাড়া করা হয়েছিল। এমনকি এই কাজকে সে পারিবারিক ব্যবসায় পরিণত করেছিল। সে তার আত্মীয়দের হাইফা বন্দরের সুবিধাগুলোর ছবি তুলতে সাহায্য করেছিল, যা পরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। 72 বছর বয়সী মরতে চাই মতি মামান এর ঘটনাটি ছিল আরও নাটকীয়। তার অর্থের প্রয়োজন ছিল এবং তুরস্কের 2 ব্যবসায়ী ভাইয়ের মাধ্যমে তার পরিচয় হয় এডি নামের এক ইরানি ব্যবসায়ীর সাথে। এডি শুকনো ফল এবং মশলা আমদানি করত। মামানকে সাইপ্রাস হয়ে সামান্দাগে উড়ে যেতে বলা হয়। এরপর তাকে তুরস্কের ইউকসেকোভা শহরে নিয়ে যাওয়া হয়, যেখানে সে একটি হোটেলে ছিল। এডি মামানকে জানায় যে ইসরায়েলিদের ইরানে পাচার করার একটি উপায় আছে। মামান রাজি হয় এবং একটি ট্রাকে লুকিয়ে ইরানে প্রবেশ করে। সেখানে এডি এবং একজন দ্বিতীয় ইরানি কর্মকর্তা মামানের সাথে একটি বিলাসবহুল হোটেলে দেখা করে এবং 3টি কাজের জন্য তাকে হাজার হাজার ডলারের প্রস্তাব দেয়। ইসরায়েলের নির্দিষ্ট স্থানে টাকা বা বন্দুক রেখে আসা, জনাকীর্ণ স্থানের ছবি তোলা এবং অন্যান্য এজেন্টদের হুমকি দেয়া, যারা শত্রুতাপূর্ণ মিশন পরিচালনার জন্য ইরান থেকে তহবিল পেয়েছিল, কিন্তু আসলে তাদের মিশন সম্পাদন করেনি। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ আঘাত, স্যাটেলাইট তথ্যে চাঞ্চল্যকর মোড়। দীর্ঘ 12 দিনের সংঘাত শেষে ইসরায়েল দাবি করেছিল ইরানের ছোড়া প্রায় 84% ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে, কিন্তু স্যাটেলাইট চিত্র যেন ভিন্ন গল্প বলছে। টেলিগ্রামের এক প্রতিবেদন অনুযায়ী ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্র থেকে জানা গেছে, গত মাসে ইরান অন্তত 5টি ইসরায়েলি সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে উত্তর, মধ্য ও দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু, এমনকি একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটিও।
রাডার স্যাটেলাইট ডেটা, লুকানো সত্যের উন্মোচন। এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাডার স্যাটেলাইট ডেটার ভিত্তিতে। এই ডেটা ক্ষেপণাস্ত্র হামলার সাথে সামঞ্জস্যপূর্ণ বিস্ফোরণের ক্ষয়ক্ষতি স্পষ্টভাবে চিহ্নিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী কঠোর সেন্সরশিপ আইনের কারণে এই হামলার তথ্য আগে প্রকাশ করেনি। এমনকি যোগাযোগ করা হলে ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলি সামরিক সেন্সরশিপ আইন সক্রিয় সংঘাতের সময় সংবেদনশীল নিরাপত্তা তথ্য প্রকাশে কঠোর বিধিনিষেধ আরোপ করে, যা এই গোপনীয়তার মূল কারণ। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, কৌশলগত বিপর্যয়। টেলিগ্রাফের প্রতিবেদন আরও বলছে, সংঘাতের প্রথম ৮ দিনে ইরানের ক্রমবর্ধমান সংখ্যক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুল আলোচিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সফলভাবে প্রবেশ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, সীমিত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহ, ইরানের আরও উন্নত প্রযুক্তি অথবা আক্রমণ কৌশলের পরিবর্তনের কারণে এটি ঘটেছে। ইরান ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করার জন্য এক অভিনব কৌশল ব্যবহার করেছে, সমন্বিত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। এই কৌশল অনুযায়ী আত্মঘাতী ড্রোনগুলো প্রথমে নিক্ষেপ করা হয়, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত ও বিভ্রান্ত করে তোলে। যখন প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলোকে প্রতিহত করতে ব্যস্ত থাকে, তখন মূল ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। নাম প্রকাশ না করার শর্তে টেলিগ্রাফকে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, এই ড্রোন ব্যবহার ছিল ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করার একটি ইচ্ছাকৃত কৌশল। ড্রোন নিক্ষেপের মূল লক্ষ্য হল তাদের সিস্টেমগুলোকে ব্যস্ত রাখা, ওই কর্মকর্তা বলেন। সংঘাতের অপ্রত্যাশিত বাঁক, ইরানের প্রতিশোধ ও মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ। 13ই জুন ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে বেআইনি আগ্রাসন শুরু করে, যার ফলে অনেক জ্যেষ্ঠ কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নেয়। এরপর ট্রু প্রমিস 3 এর অধীনে ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযান চালানো হয়। যুদ্ধ আরও তীব্র হয় যখন 22 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যুদ্ধে প্রবেশ করে। মার্কিন বোমারু বিমান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এর জবাবে ইরান আত্মরক্ষার জন্য কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি। অবশেষে যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলি সরকার 24 জুন একতরফাভাবে একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য হয়। ভয়ঙ্কর এক সংবাদের শিরোনাম, কিন্তু তার ভেতরের কথা আরো গভীর। ইরান বলছে তারা এখনো কোনো ক্ষেপণাস্ত্রের শহরের দরজা খোলেনি। এর মানে কি? এর মানে হলো তাদের আসল আঘাত করার ক্ষমতা এখনো অব্যবহৃত। ইরানের নীরব সংকেত যে হামলা এখনো হয়নি। ইরান বরাবরই বলে আসছে তাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি পদক্ষেপ সুদূর প্রসারী পরিকল্পনার অংশ, তাৎক্ষণিক প্রতিশোধ নয়। যখন ইসরায়েলি দখলদারিত্ব যুদ্ধের শেষ দিনে ইরানের নিরাপত্তা কেন্দ্রগুলোতে হামলা চালায়, তখন বিশ্ব অবাক হয়েছিল ইরানের শান্ত প্রতিক্রিয়ায়। কিন্তু ইরানের এই আপাত নীরবতার পেছনে লুকিয়ে আছে এক গভীর কৌশল। ফজলির কথা স্পষ্ট, পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে ইরানের প্রযুক্তিগত জ্ঞান রয়েছে, কিন্তু তাদের আদর্শিক নীতি এর ব্যবহার বা তৈরির বিপক্ষে। এই কথাগুলো আপাত দৃষ্টিতে শান্তি এবং সংযমের বার্তা দিলেও এর ভেতরের টুইস্ট হলো, প্রযুক্তিগত জ্ঞান আছে মানে হলো তারা চাইলে তা করতে সক্ষম। এটি ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর জন্য এক শীতল সতর্কবার্তা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আপোষ নিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভাঞ্চি জোর দিয়ে বলেছেন, মার্কিন ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরান তার পারমাণবিক কর্মসূচিতে অটল। তারা জাতীয় চাহিদা অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। এর অর্থ আমেরিকা বা ইসরায়েলের কোনো হুমকি ইরানকে তার পথ থেকে সরাতে পারছে না। এটি কেবল একটি বিবৃতি নয়, এটি এক ধরনের চ্যালেঞ্জ। তখত রাভাঞ্চি বলেছেন, ইরান সংলাপের জন্য উন্মুক্ত, কিন্তু এখানেও আছে একটি বড় শর্ত। ভবিষ্যতের আলোচনার জন্য আমেরিকার পক্ষ থেকে বিশ্বাসযোগ্য গ্যারান্টি প্রয়োজন। ইরান চায় আমেরিকা তাদের বোঝাক যে আলোচনার সময় তারা সামরিক শক্তি ব্যবহার করবে না। এটি ইরানের পক্ষ থেকে একটি কড়া বার্তা। যদি আমেরিকা ইরানের বিশ্বাস অর্জন করতে না পারে, তাহলে আলোচনার কোনো সম্ভাবনাই নেই। এই শর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি স্পষ্ট করে দিচ্ছে যে ইরান শুধুমাত্র কথার কথা নয়, কাজের প্রমাণ চাইছে।
আসল টুইস্ট হলো, ইরান যখন বলছে তারা এখনো কোনো ক্ষেপণাস্ত্র শহরের দরজা খোলেনি, তার মানে হলো তাদের প্রকৃত সামরিক সক্ষমতা এখনো অব্যবহৃত। তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কারণ তাদের পরিকল্পনা দীর্ঘমেয়াদী। তারা হয়তো এমন একদিনের জন্য অপেক্ষা করছে যখন তাদের আঘাত হবে অপ্রতিরোধ্য। পারমাণবিক অস্ত্রের প্রযুক্তিগত জ্ঞান থাকা সত্ত্বেও তা ব্যবহার না করার কথা বলা, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া, এই দুইয়ের মধ্যে একটি সূক্ষ্ম টানাপোড়েন রয়েছে। ইরান হয়তো বোঝাতে চাইছে যে তাদের ক্ষমতা আছে, কিন্তু তারা তা সংযত রাখছে। এই সংযমই তাদের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র। তারা সংলাপের জন্য উন্মুক্ত, কিন্তু শর্ত দিচ্ছে আমেরিকার বিশ্বাসযোগ্যতার উপর। এর মানে ইরান দুর্বল নয়, বরং তারা চাইছে শক্তিশালী অবস্থানের ভিত্তিতে আলোচনা করতে। আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইরান বলছে ইসরায়েলের সাথে যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র শক্তির মাত্র 1/4। ব্রিগেডিয়ার জেনারেল আলী ফজলি দাবি করেছেন, সেজ্জিল ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে অবাক করে দিয়েছিল। তিনি জানিয়েছেন, ইরান বছরের পর বছর ধরে শত্রুর সাথে যে কোনো সম্ভাব্য সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ। ইরান নাকি এবার ধ্বংসাত্মক আর অভূতপূর্ব জবাব দেবে। ইরানের নতুন হুঁশিয়ারি। ইসরায়েলের কপালে কি আছে? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ভবিষ্যতে কোনো আগ্রাসন চালালে ইরান নাকি জোরালোভাবে লড়াই করবে। তাদের কথা শুনে মনে হচ্ছে এবার পরিস্থিতি আরও গুরুতর হতে চলেছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি জোর দিয়ে বলেছেন যে ইরানের সেনাবাহিনী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠিন লড়াই করবে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে। তিনি গর্ব করে বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের বিমান প্রতিরক্ষা সফলভাবে প্রতিরোধ করেছে। এমনকি তিনি দাবি করেছেন, ইরানি জনগণ এবং সশস্ত্র বাহিনী আক্রমণের মুখে ঐক্যবদ্ধ ছিল এবং তাদের লক্ষ্য থেকে কখনো পিছপা হয়নি। এই দাবি যদি সত্যি হয়, তাহলে ইসরায়েলের জন্য এটা একটা বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। ধ্বংসাত্মক ও অভূতপূর্ব প্রতিশোধের হুমকি। আইআরজিসি এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি আরও এক ধাপ এগিয়ে সতর্ক করেছেন, ভবিষ্যতে যে কোনো হুমকির ক্ষেত্রে ইরান ধ্বংসাত্মক এবং অভূতপূর্ব প্রতিক্রিয়া জানাবে। তার মানে কি, এতদিন যা দেখেছি তা কিছুই নয়? ইরান কি সত্যিই এমন কিছু করে দেখাবে যা বিশ্ব আগে কখনো দেখেনি? যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধের গতি বদলেছে কি? এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের বহু মাত্রিকতা বিশ্লেষণে রুশ একাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল স্টাডিজের গবেষক লানা রাওয়ান্ডি ফাদাই বার্তা সংস্থা মেহেরের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন। রুশ বিশ্লেষকের মতে, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা ছিল মূলত সাজানো নাটক। পশ্চিমা মিডিয়ায় তা রীতিমতো ন্যায়কোচিতভাবে স্থাপিত হয়, তবে বাস্তবে এর সামরিক রাজনৈতিক প্রভাব তেমন ছিল না। এটি ছিল হয়তো একটি থিয়েট্রিক্যাল গ্র্যান্ড ফিনালে, যা সংঘাত গরম হয়ে ওঠার আগে একটি সুন্দর সমাপ্তি এনে দেয়। শেষ পর্যন্ত উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলো কেন? রাওয়ান্দি বলেন, হামলা পাল্টা হামলায় উভয় পক্ষই প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ইসরায়েল মার্কিন সহায়তায় আকাশ প্রতিরক্ষা বজায় রাখলেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা যাচ্ছিল না। তাদের ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতি ক্রমেই স্পষ্ট হচ্ছিল। এর মাঝে ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকি ও ইয়েমেনি হুথিদের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি বাতিল যুদ্ধকে আরও বিস্তৃত করে ফেলতে পারত। এই ঝুঁকি ট্রাম্প প্রশাসনকে একটি দ্রুত সমাপ্তি চাওয়ার দিকে ঠেলে দেয়। এছাড়া রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, আজারবাইজান সহ একাধিক দেশ কূটনৈতিক চাপ সৃষ্টি করে। ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের দক্ষিণে রিহোবেজ শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার ভাইসমান ইনস্টিটিউট অফ সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে এর বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল ও বিধ্বস্ত। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে ইরানের সুনির্দিষ্ট এই হামলাকে ভুল করে আক্রমণ হিসেবে দেখা হচ্ছে না, বরং এর লক্ষ্য ছিল পদার্থবিদ্যা, বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সামরিক গবেষণার গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটিকে গুঁড়িয়ে দেয়া।
গরম খবর, আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েল যদি ফের কোনো ভুল করে তাহলে নাকি আরো কঠিন থাপ্পড় খাবে, এমনটাই হুমকি দিলেন ইরানের শীর্ষ জেনারেল আব্দুর রহিম মুসাভি। শুনে মনে হচ্ছে এবার বুঝি আর ছোটখাটো হুমকি নয়, আসল যুদ্ধের দামামা বাজছে। লেবাননের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সরাসরি হুমকি দিয়েছেন ইসরায়েলকে। তার কথা পরিষ্কার, গত মাসে ইসরায়েল আর আমেরিকার হামলার জবাবে ইরান নাকি তাদের সব শক্তি ব্যবহার করেনি, অর্থাৎ যা হয়েছে তা নাকি ছিল শুধু ট্রেলার। যদি ইসরায়েল আবার একই ভুল করে তাহলে ইরান জাতি আর তাদের সেনাবাহিনী নাকি ইসরায়েলকে আরো কঠিন থাপ্পড় দেবে। 13ই জুন ইসরায়েল বিনা প্ররোচনায় ইরানের উপর হামলা চালায়। সেই হামলায় সামরিক কমান্ডার থেকে শুরু করে পরমাণু বিজ্ঞানী এমনকি সাধারণ মানুষও মারা যান। এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র যুদ্ধে নেমে পড়ে। আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ সবকিছু তোয়াক্কা না করে তারা ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায়। যখন ইসরায়েল আর যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে তখন কি ইরান চুপচাপ বসেছিল? মোটেও না। প্রতিশোধ হিসেবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলে থাকা কৌশলগত স্থাপনাগুলোতে আঘাত হানে। এখানেই শেষ নয়, পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিকেও তারা টার্গেট করে। এটা শুনে নিশ্চয়ই অনেকেই অবাক হচ্ছেন। ইরান এতদিন ধরে শুধু হুমকি দিয়ে আসছিল, কিন্তু এবার তারা সরাসরি পাল্টা হামলা চালিয়েছে। 24 জুন ইরান সফলভাবে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ করতে সক্ষম হয়। শীর্ষ জেনারেলের দাবি, ইসরায়েল নাকি যুদ্ধবিরতির জন্য অনুরোধ করতে বাধ্য হয়েছিল যাতে তারা নিজেদের গুছিয়ে নিতে পারে। এই তথ্য যদি সত্যি হয় তাহলে পরিস্থিতি কিন্তু আরো ঘোলাটে, কারণ এতদিন আমরা যা জেনে এসেছিলাম তার চেয়ে আসল চিত্রটি হয়তো আরো ভিন্ন। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনেই মূলত ইরানে হামলা চালায় যুদ্ধবাজ ইসরায়েল। তবে পরের দিকে এই আগ্রাসন প্রবল প্রতিরোধের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়। অপ্রকাশিত ক্ষমতা ও নতুন পর্যায়। মেজর জেনারেল মুসাভি আরও সতর্ক করেছেন, যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং একটি নতুন পর্যায়ে প্রবেশ করে তাহলে ইসরায়েল নাকি ইরানের এমন ক্ষমতা দেখতে পাবে যা এখনো কাজে লাগানো হয়নি, অর্থাৎ ইরান নাকি তাদের আসল শক্তি এখনো দেখায়নি। তিনি এটাও বলেছেন, বছরের পর বছর ধরে ইসরায়েল আর তাদের সমর্থকরা ইরানের ওপর আঘাত হানার জন্য শক্তি সঞ্চয় করে আসছে। তাদের উদ্দেশ্য হলো পরমাণু ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরানকে বিভক্ত করা, কিন্তু ইরান তাদের মৌলিক নীতি থেকে কখনো সরে আসবে না, যার মধ্যে ফিলিস্তিন ও তাদের জনগণের প্রতি সমর্থনও রয়েছে। তাহলে কি ইসরায়েল আর ইরান আবারও একটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসরায়েলের সঙ্গে তাদের পরবর্তী সংঘাত হবে চূড়ান্ত সংঘর্ষ। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এই ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে, কারণ ইরান বিশ্বাস করে তারা এখন ইসরায়েলের দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল এবং তাদের হাতে এমন উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ভেদ করতে পারে। গত 13ই জুন ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ইহুদিবাদী দেশটির দাবি ছিল তেহরান পারমাণবিক বোমা তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এই হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়, শত শত মানুষ এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত বেশ কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। এরপর 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার মধ্যে ছিল নাতানজ ও ফোর্দোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। তেহরান অবশ্য বরাবরই সামরিক উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনার অভিযোগ অস্বীকার করে আসছে। পাল্টা জবাব হিসেবে ইরান কামিকাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা সরাসরি ইসরায়েল ও কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হানে। 12 দিনব্যাপী এই সংঘাত শেষ হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে, যা এখনো কার্যকর রয়েছে।
ইসরায়েলের দুর্বলতা উন্মোচিত। আরটিকে দেওয়া মন্তব্যে তেহরানের সূত্রটি জানায়, সাম্প্রতিক উত্তেজনার সময় ইরান ইসরায়েলি শাসনের দুর্বলতা শনাক্ত করতে পেরেছে। এটি একটি চাঞ্চল্যকর দাবি যা ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। সূত্রটি আরও দাবি করে যে ইরানের কাছে এখনও নতুন প্রজন্মের হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে এবং যুদ্ধ শুরু হলে প্রতিদিন অন্তত কয়েকশো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোঁড়া হবে। যদি এই দাবি সত্য হয় তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি এক বিশাল চ্যালেঞ্জ হবে। এমনকি উন্নত আয়রন ডোমও এত সংখ্যক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এই সংঘাতের জন্য ইরান শুধু সামরিকভাবেই প্রস্তুত নয়, বরং অভ্যন্তরীণ সমর্থনও পাচ্ছে বলে দাবি করা হয়েছে। সূত্রটি জানায়, দেশের জনগণ এবং প্রবাসী ইরানিদের কাছ থেকে সরকার অভূতপূর্ব সামাজিক সমর্থন পাচ্ছে। এটি নিঃসন্দেহে তেহরানের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। যদিও ইরান জানে যে যে কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়াবে, তবুও তেহরান এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত বলেও উল্লেখ করা হয়েছে। খামেনির দাবি ও ট্রাম্পের হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সামরিক জবাবের বিষয়ে বলেন, ইসরায়েলি রাষ্ট্র কার্যত ধ্বংসপ্রাপ্ত ও নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তার মতে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না হলে ইহুদিবাদী শাসন পুরোপুরি ধ্বংস হয়ে যেত। এটি ইরানের পক্ষ থেকে একটি বড় সড় দাবি যা ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে তাহলে আরও হামলা চালানো হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি। মোসাদ এজেন্টদের জালে ইরান, বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার 50। মাত্র 2 সপ্তাহে ইরান 50 জন মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করে বিশ্বকে চমকে দিয়েছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচেস্তান প্রদেশে এই এজেন্টদের আটক করেছে। শুধু তাই নয়, তাদের কাছ থেকে মার্কিন তৈরি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। IRGC জানিয়েছে, এই এজেন্টরা ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোতে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছিল। অস্ত্র পাচারের বিশাল চেষ্টা ব্যর্থ, 22,000 গুলিসহ আটক 3। এই ঘটনার পাশাপাশি ইরানের পশ্চিম লোরেস্তান প্রদেশের পুলিশ সামরিক গোলা বারুদের একটি বিশাল পাচার চক্র ভেঙে দিয়েছে। পোল-ই-দোখতার শহরে একটি অভিযানে 22,000-এরও বেশি কালাশনিকভ গুলি জব্দ করা হয়েছে এবং 3 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। লোরেস্তানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া এলাহি জানিয়েছেন, পুলিশ গোয়েন্দা ইউনিটগুলো একটি মহাসড়কে 2টি গাড়ির সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে এই অভিযান শুরু করে। পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ গুলি চালিয়ে তাদের গাড়ি নিষ্ক্রিয় করে এবং সফলভাবে তাদের আটক করে। ধারণা করা হচ্ছে, এই গোলাবারুদ ইরানের পশ্চিমাঞ্চল থেকে লোড করে দেশের দক্ষিণাঞ্চলে পাচারের উদ্দেশ্যে ছিল, যা একটি বৃহত্তর অস্ত্র পাচার নেটওয়ার্কের অংশ। ইসরায়েলের ষড়যন্ত্র নসর, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার। 13 জুন ইরানে ইসরায়েলি হামলার পর থেকে ইরান তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করেছে এবং বিভিন্ন প্রদেশে গুপ্তচরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর ঘোষণা করেছেন, ইসরায়েলি শত্রু ভাবাপন্ন কর্মী এবং গুপ্তচরদের একটি নেটওয়ার্কের মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছিল। তাদের লক্ষ্য ছিল সামরিক হামলার পাশাপাশি দেশে বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানো। জাহাঙ্গীর দৃঢ়তার সাথে বলেছেন যে বিচার বিভাগীয় এবং নিরাপত্তা সংস্থাগুলোর সিদ্ধান্তমূলক পদক্ষেপের কারণে এই সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে। তিনি আরও জানান, বিশ্বাসঘাতকদের বিচার করতে এবং ইসরায়েলের সাথে যুক্ত ভার্চুয়াল অ্যাকাউন্টগুলো ট্র্যাক করার জন্য প্রদেশগুলোতে বিশেষ বিচার বিভাগীয় শাখা খোলা হয়েছে।
12 দিন ধরে চলা সংঘাতে শত শত যুদ্ধ বিমান, সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এই সংঘাতে ইসরায়েলকে সবচেয়ে বেশি সাফল্য এনে দিয়েছে অভিনব একটি কৌশল, আর তা হলো গোপনে ইরানের অভ্যন্তরে ঢুকে সেখান থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করা। ইসরায়েলিদের ভাষ্য অনুযায়ী বছরের পর বছর ধরে প্রস্তুতির পর তাদের গুপ্তচরেরা ইরানের ভেতরে ড্রোন তৈরির ছোট ছোট কারখানা বা উৎপাদন ব্যবস্থা তৈরি করতে সক্ষম হয়েছিলেন বলে মনে করা হচ্ছে। গত 13 জুন ইসরায়েলের অপারেশন রাইজিং লাইনের পর ইরান মোসাদ এজেন্টদের গ্রেপ্তার অভিযান জোরদার করেছে। হামলার পর ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ইরানি এজেন্টরা চোরাচালানের মাধ্যমে ইরানের ভেতরে অস্ত্র নিয়ে এসেছিল। ইরানের ভেতরেই গড়ে তোলা হয়েছিল অভিযান পরিচালনার ঘাঁটি। ইসরায়েলের ভেতরেই আগুন, গাজার বাইরেও আইডিএফ এর বিপদ। গাজায় চলমান যুদ্ধ ইসরায়েলি বাহিনীর জন্য এক কঠিন সময় বয়ে এনেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে ইসরায়েলি সেনাবাহিনীর 880 জন সদস্য নিহত হয়েছেন। কিন্তু চমকপ্রদ খবর হলো, শুধু গাজার যুদ্ধক্ষেত্রেই নয়, ইসরায়েলের নিজস্ব সেনারা এখন নিজ দেশের উগ্র ইহুদি বসতি স্থাপনাকারীদের হাতেও হামলার শিকার হচ্ছেন। টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী নিহত 880 সেনার মধ্যে 329 জনই প্রাণ হারান 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার দিন। এরপর গাজা ভূখণ্ডে স্থল অভিযানে মারা গেছেন আরও অন্তত 436 জন সেনা। শুধু তাই নয়, ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে ইসরায়েলি পুলিশের 58 জন সদস্য নিহত হয়েছেন, যাদের অনেকেই ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তা। এছাড়াও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সীমান্ত সংঘর্ষে 80 জন, পশ্চিম তীর ও ইসরায়েলের অভ্যন্তরে সংঘর্ষে 17 জন, ইরাক থেকে ড্রোন হামলায় 2 জন এবং ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 1 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। যুদ্ধক্ষেত্রের বাইরেও রয়েছে হতাহতের ঘটনা। পশ্চিম তীরের গুলিতে 1 জন, লেবানন সীমান্তে গোলা বারুদ বিস্ফোরণে 1 জন এবং উত্তর ইসরায়েলের ট্যাঙ্ক দুর্ঘটনায় 2 জন সেনা মারা গেছেন। এই পরিসংখ্যান একদিকে যেমন ইসরায়েলি সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতি নির্দেশ করছে, তেমনি অন্যদিকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতাও ফুটে উঠেছে। যেখানে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেখানে নিজ দেশের উগ্র ইহুদি বসতি স্থাপনাকারীদের হাতেই আক্রান্ত হচ্ছে তাদের সামরিক বাহিনী। এটা এক অবিশ্বাস্য ঘটনা, যা ইসরায়েলের অভ্যন্তরীণ বিভেদ ও অস্থিরতাকে সামনে নিয়ে এসেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম তীরের রামাল্লার কাছে কাফর মালিক এলাকায়। 30 জুন রাতে প্রায় 100 জন ইহুদি বসতি স্থাপনাকারী ইসরায়েলি সেনাদের একটি সামরিক ছাউনিতে হামলা চালায় এবং তাতে আগুন ধরিয়ে দেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, আগুন লাগানোর ফলে ছাউনির ভেতরে থাকা নিরাপত্তা সংক্রান্ত অত্যাধুনিক যন্ত্রপাতি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং সেগুলো আর ব্যবহারের উপযোগী নয়। আইডিএফ এই ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক আখ্যা দিয়েছে। এর পেছনের কারণ আরো চাঞ্চল্যকর। কাফর মালিকের কৃষি জমিতে একদল সশস্ত্র ইহুদি বসতি স্থাপনাকারী ফিলিস্তিনি কৃষকদের জোরপূর্বক মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল। যখন ইসরায়েলি সেনারা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা প্রশমের চেষ্টা করে, তখন বসতি স্থাপনাকারীরা সেনাদের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এর জের ধরেই সেনাদের ওপর হামলার অভিযোগে 6 জন বসতি স্থাপনাকারীকে গ্রেপ্তার করা হয়েছিল। এই গ্রেপ্তারের প্রতিশোধ নিতেই ছাউনিতে হামলা চালানো হয়। আইডিএফ এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক বলে উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছেন যে তারা কোনো দাঙ্গাকারীর প্রতি নমনীয়তা দেখাবে না এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এই ঘটনাগুলো থেকে বোঝা যায় ইসরায়েল নিজের ভেতরের বিভেদ এবং উগ্রবাদেরও শিকার হচ্ছে। গাজার যুদ্ধ তাদের জন্য যেমন বাইরের চ্যালেঞ্জ, তেমনি এই সামরিক ছাউনিতে আগুন দেওয়ার ঘটনা তাদের অভ্যন্তরীণ নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে। ইসরায়েলের ভবিষ্যৎ তাহলে কোন দিকে যাচ্ছে? ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এক বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন, বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত।
বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেভ টেলিগ্রামে এই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। যদিও তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি, তার এই দাবি আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। মেদভেদেভ আরও বলেন যে ইরানের লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে দৃশ্যত কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। এর অর্থ হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক অস্ত্রের উন্নয়ন সম্ভবত অব্যাহত থাকবে। মেদভেদেভ শুধু পারমাণবিক অস্ত্রের সরবরাহের কথাই বলেননি, তিনি সতর্ক করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র আরেকটি বড় সংঘাতের ঝুঁকিতে পড়েছে। তার মতে এই হামলা ইরানের নেতৃত্বকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করেছে। এর মানে হলো হামলার উদ্দেশ্য যাই থাকুক না কেন, ইরানকে দুর্বল করার বদলে এটি তাদের আরও একাট্রা করে তুলতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এর আগে ইরানের উপর হামলার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলির স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী B-2 স্টেলথ বিমান ব্যবহার করে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য সহ বিশ্বব্যাপী এক নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে। কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ক্রিতা পার্সি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন এই হামলার ফলস্বরূপ আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ইরান একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হওয়া প্রায় নিশ্চিত। পার্সি জোর দিয়ে বলেছেন যে ইরান তাৎক্ষণিক কোনো অস্তিত্বের সংকট তৈরি করেনি বা হামলার হুমকিও দেয়নি। তা সত্ত্বেও পারমাণবিক শক্তিধর দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে অপারমাণবিক রাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। তার মতে ইসরায়েলই প্রথম ইরানকে আক্রমণ করে যুদ্ধের সূচনা করেছে এবং যুক্তরাষ্ট্র এই সংঘাতে যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে। ক্রিতা পার্সি আরও সতর্ক করে দিয়েছেন যে এই হামলার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর ফলে বিশ্বব্যাপী নিরাপত্তা উদ্বেগ বাড়বে। তিনি মনে করেন অনেক রাষ্ট্রই এখন ভাবতে শুরু করবে যে নিজেদের সুরক্ষিত রাখতে হলে পারমাণবিক অস্ত্র ছাড়া তাদের আর কোনো উপায় নেই। পার্সি ভবিষ্যৎবাণী করেছেন বিশ্বের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক অস্ত্র বিস্তারের হার বাড়বে, বিশেষ করে ইরান আগামী 5 থেকে 10 বছরের মধ্যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়া প্রায় অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর 22 জুন সকালে ইসরায়েলের তেল আবিব, হাইফা, কার্মেল সহ উত্তর ইসরায়েলের বিভিন্ন শহরের 10টি লক্ষ্যবস্তুতে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েল এবং ইরানের মধ্যে সংগঠিত যুদ্ধে ইরানের দেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তাদের কৌশলগত কার্যকারিতা প্রমাণ করেছে। বিশ্লেষক রেজা সদর আল হোসেইনির মতে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য ইরানের দিকে ঘুরিয়ে দিয়েছে। প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ইরানের প্রতিশোধমূলক অভিযান বিশ্বজুড়ে রাজনৈতিক, সামরিক এবং নিরাপত্তা পর্যবেক্ষকদের মধ্যে ব্যাপক বিস্ময় সৃষ্টি করেছে। ফটোশপ থেকে বাস্তবের আঘাত, ইসরায়েলি মিডিয়ায় মিথ্যাচার ফাঁস। সদর আল হোসেইনি উল্লেখ করেছেন ট্রু প্রমিস 1 এবং ট্রু প্রমিস 2 অভিযানের আগে ইসরায়েলি এবং পশ্চিমা মিডিয়া ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ফটোশপ বলে উপহাস করত। তারা বলতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আসলে ভুয়া, শুধু ছবি দেখিয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে। কিন্তু ট্রু প্রমিস অভিযানের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফা এই মিথ্যাচারকে থামিয়ে দিয়েছে। ইসরায়েলের বহু প্রচারিত সামরিক অবকাঠামোর অপূরণীয় ক্ষতি করে ইরান প্রমাণ করে দিয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র সত্যি সত্যি কতটা শক্তিশালী। বিশ্লেষক আরও বলেন এই অর্জন 2 দশকের প্রস্তুতির ফলাফল, যেখানে ইরান তাদের প্রধান প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সক্ষমতা পর্যবেক্ষণ করে নিজেদের প্রতিরক্ষাকে উন্নত করেছে। ট্রাম্পের মিথ্যা দাবি, সবকিছু ধ্বংস হলে কেন আলোচনার চাপ? ইরানি বিশ্লেষক, ইসরায়েলি কর্মকর্তা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছেন। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। সদর আল হোসেইনি যুক্তি দিয়েছেন যদি এই দাবিগুলো সামান্য হলেও সত্য হয় তাহলে ট্রাম্প এবং কংগ্রেস পেন্টাগনে তার সমালোচক এবং ইরানের পারমাণবিক সক্ষমতার ক্ষতি নিয়ে বিরোধী দলগুলির মধ্যে কোনো দ্বন্দ্ব থাকত না। তিনি আরও বলেন পশ্চিমা মিডিয়া এবং কৌশলগত বিশেষজ্ঞদের মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ বর্ণনার অভাব এই দাবিগুলিকে আরও দুর্বল করে তোলে। যদি ইরানের ক্ষমতা সত্যিই ধ্বংস হয়ে যায় তাহলে ট্রাম্প কেন নতুন আলোচনার জন্য চাপ দেবেন? কি নিয়ে আলোচনা?
যদি সবকিছু ধ্বংস হয়ে যায় তাহলে আলোচনা করার মতো আর কি বাকি আছে? ইরানের স্থিতিস্থাপকতা, দেশীয় প্রযুক্তির ম্যাজিক। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ক্ষেত্রে ইরানের স্থিতিস্থাপকতার মূল কারণ হল এর ক্ষেপণাস্ত্র কর্মসূচির দেশীয় প্রকৃতি। সদর আল হোসেইনি জোর দিয়ে বলেছেন, যেহেতু এই ক্ষমতাগুলো অভ্যন্তরীণভাবে বিকশিত, তাই এগুলি বহিরাগত হুমকি বা ধ্বংসের জন্য অপ্রতিরোধ্য। যুদ্ধবিরতির আগে আইআরজিসির চূড়ান্ত বিষয়ে এই স্থিতিস্থাপকতা স্পষ্ট ছিল, যা আগ্রাসন মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি প্রদর্শন করে। অর্থাৎ বাইরের কোনো দেশের সাহায্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করাই ইরানের মূল শক্তি। সংলাপের পথে ইরান, শর্ত সাপেক্ষ আলোচনার প্রস্তাব। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলির সাথে ভবিষ্যতের আলোচনার বিষয়ে সদর আল হোসেইনি বলেছেন যে তেহরান কখনো সংলাপ প্রত্যাখ্যান করেনি এবং এর জন্য উন্মুক্ত রয়েছে। তবে এর কিছু শর্ত আছে। একটি স্পষ্ট বিষয়, সংজ্ঞায়িত সুযোগ, নির্ধারিত সময়সীমা এবং একটি বিশ্বাসযোগ্য প্রতিপক্ষ থাকতে হবে। যুদ্ধবিরতি নয়, ইরান কি বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে? 12 দিনের সংক্ষিপ্ত যুদ্ধের পর আপাত দৃষ্টিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর করলেও তেহরান এটিকে স্থায়ী শান্তি হিসেবে দেখছে না, বরং তারা এটিকে স্ট্র্যাটেজিক পজ বা কৌশলগত বিরতি হিসেবে বিবেচনা করছে। দীর্ঘদিনের কৌশলগত ধৈর্য নীতির ধারাবাহিকতায় ইরান এখন যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য নতুন করে সংগঠিত হচ্ছে এবং ভবিষ্যতে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট মিডল ইস্ট আই। বিপর্যয়ের মাঝেও তেহরানের আত্মবিশ্বাস। সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র স্থাপনা ও পারমাণবিক গবেষণাগারে ব্যাপক আঘাত হানে। এতে আইআরজিসির শীর্ষ কর্মকর্তা, মহাকাশ বিভাগের প্রধান ও একাধিক পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। কিন্তু এই বিপর্যয়ের মধ্যেও ইরান নিজেদের প্রতিরোধ ক্ষমতা প্রমাণ করেছে। তাদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমও চাপের মুখে পড়ে যায়। এই ঘটনা প্রমাণ করে প্রতিকূল পরিস্থিতিতেও ইরান শক্তিশালী প্রতিরোধ করতে সক্ষম। সামরিক শক্তি পুনর্গঠনে জোর। এই যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে ইরান নিজেদের সামরিক শক্তি পুনর্গঠনে পূর্ণ মনোযোগ দিয়েছে। তারা ক্ষেপণাস্ত্র ভান্ডার সমৃদ্ধ করছে, ফাতাহ ও খাইবার শেকান এর মতো হাইপারসনিক প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করছে। যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা অনুযায়ী আধুনিক যুদ্ধে জয় পেতে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন যথেষ্ট নয়, প্রয়োজন পূর্ণাঙ্গ বিমান প্রতিরক্ষা ও আকাশাধিপত্য। তাই ইরান এখন রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা, Su-35 যুদ্ধ বিমান এবং চীনের J-10 ও পঞ্চম প্রজন্মের J-20 যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা করছে। এছাড়া যুদ্ধের সময় ইরানের একটি বড় দুর্বলতা ছিল আকাশভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থা এর অভাব। এই অভাব পূরণের জন্য চীন ও রাশিয়ার কাছ থেকে এসব অত্যাধুনিক প্রযুক্তি সংগ্রহ এখন তেহরানের প্রতিরক্ষা পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার। কূটনীতির ময়দানে ইরানের নতুন চাল। সামরিক প্রস্তুতির পাশাপাশি ইরান আন্তর্জাতিক কূটনীতির ময়দানেও নিজেদের অবস্থান জোরদার করতে চাইছে। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ, তারা ঘোষণাহীন যুদ্ধ শুরু করেছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই বিচারিক প্রক্রিয়া পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত তারা পারমাণবিক আলোচনায় ফিরবে না। এরই মধ্যে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে। তারা সংস্থার তদারকি ব্যবস্থাকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়েছে। এমনকি যুদ্ধ শুরুর আগেই তারা গোপনে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে ফেলেছে বলেও জানা গেছে। যেহেতু কোনো স্থাপনায় তেজস্ক্রিয়তার লক্ষণ পাওয়া যায়নি, ধারণা করা হচ্ছে এই ইউরেনিয়াম মজুদ এখনো অক্ষত রয়েছে, যা ভবিষ্যতে কৌশলগত চাপ তৈরির অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। কৌশলগত ধৈর্য সময়কে অস্ত্রে পরিণত করা। ইরান এখন কেবল যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠছে না, বরং ধাপে ধাপে সামরিক, কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। তাদের বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েল আরও বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপে পড়বে, আর সেই সময়কেই তারা কৌশলগতভাবে ব্যবহার করতে চায় নিজেদের পক্ষে ভারসাম্য টানতে। তেহরানের কাছে কৌশলগত ধৈর্য মানে শুধুই অপেক্ষা নয়, বরং এটি সময়কে একটি শক্তিশালী অস্ত্রে পরিণত করে ধাপে ধাপে প্রতিপক্ষকে দুর্বল করার দীর্ঘমেয়াদী এক রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধনীতি।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে তাতে 12 দিনের পাল্টাপাল্টি হামলার অবসান ঘটেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সংঘাতে নিজেদের বিজয় ঘোষণা করেছেন। ইরানও এই যুদ্ধে বিজয় দাবি করেছে। ইসরায়েলের দিকে 500টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল এবং প্রায় 1100টি ড্রোন হামলা চালায় ইরান। এত বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পুরোপুরি কার্যকর ছিল না। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধের হার কমে গিয়েছিল, তবে এর মূল কারণ স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে ইসরায়েল তাদের ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইলগুলো খুব প্রয়োজন ছাড়া ব্যবহার না করার কৌশল নিয়েছিল। টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের 5 শতাধিক ক্ষেপণাস্ত্রের মধ্যে 222টি ঠেকাতে ইসরায়েলের প্রায় $1.5 বিলিয়ন খরচ হয়েছে। ক্লাস্টার বোমা ওয়ারহেড এবং ইসরায়েলের ক্ষয়ক্ষতি। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী 19 জুনের হামলায় ইরান তাদের ক্ষেপণাস্ত্রে একটি ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করে। এই ওয়ারহেড প্রায় 8 কিলোমিটার এলাকার মধ্যে 20টি ছোট ছোট বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি বিস্ফোরক আজর শহরে আঘাত হানে, যার শব্দ এবং ক্ষয়ক্ষতি ছিল ছোটখাটো রকেট বিস্ফোরণের মতো। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি এবং ইসরায়েলের উদ্বেগ। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইরান প্রায় 400 ক্ষেপণাস্ত্র লঞ্চার ব্যবহার করেছিল, যার মধ্যে ইসরায়েল 200টিরও বেশি ধ্বংস করতে সক্ষম হয়। এতে ইরানের ক্ষেপণাস্ত্র অভিযানে কিছুটা হলেও বাধা সৃষ্টি হয়েছে। তবে তিনি ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সংঘর্ষের শুরুতে ইরানের কাছে প্রায় 2000 থেকে 2500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল, তবে তারা দ্রুত গণ উৎপাদন কৌশলের দিকে এগোচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ 8000 থেকে 20,000-এ উন্নীত হতে পারে। এই তথ্য ইসরায়েলের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আয়রন ডোম নিয়ে ইরানিদের উপহাস ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে না পারায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে রীতিমতো রসিকতা করেছে ইরান। দেশটির গণমাধ্যমে আয়রন ডোমকে উপহাস করে কার্টুন বানানো হচ্ছে। ইসরায়েলি শহরগুলোতে আঘাত হানা ক্ষেপণাস্ত্রের ভিডিওতে বাজানো হচ্ছে বিপ্লবী গান। ইরানি কর্মকর্তারা মনে করছেন, ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার জন্য একই সঙ্গে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা ছিল তাদের কৌশলগত সাফল্য। ইরানের আত্মবিশ্বাস তুঙ্গে। ইরানের রাষ্ট্রীয় টিভিতে আইআরজিসির ডেপুটি কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আলী ফজলি দাবি করেছেন, ইসলামী বিপ্লবের 47 বছরের ইতিহাসে ইরান সবচেয়ে ভালো প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে। সামরিক প্রস্তুতি, অপারেশনাল সংহতি এবং যোদ্ধাদের মনোবলের দিক থেকে আমরা আগে কখনো এতটা উঁচুতে ছিলাম না। যদিও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা কিছুটা কৌশলগত শক্তি দেখিয়েছে, কিন্তু এর বড় ধরনের দুর্বলতাও উন্মোচিত হয়েছে। আধুনিক বিমান ও বৈদ্যুতিক যুদ্ধের সক্ষমতা আছে, এমন শক্তির বিরুদ্ধে শুধু এই ব্যবস্থা সেভাবে কাজ করে না। এই কৌশলগত ঘাটতি পূরণে ইরান এখন জরুরি ভিত্তিতে রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও Su-35 যুদ্ধ বিমান সংগ্রহের উদ্যোগ নেবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে চীনের কাছ থেকে যুদ্ধ বিমান নেওয়ার বিষয়টিকেও ইরান এখন বিবেচনা করবে, কেননা সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতের সময় চীনের যুদ্ধ বিমান সক্ষমতা প্রমাণ করেছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেন আরও জটিল হচ্ছে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলা 12 দিনের সংঘাতের পর ইরান এখন আরও কঠোর অবস্থানে। তাদের সামরিক বাহিনীর ঘোষণা অনুযায়ী পরবর্তী কোনো ইসরায়েলি আগ্রাসনে কোনো রেড লাইন মানবে না তেহরান। ইসরায়েলকে ইরানের চরম হুঁশিয়ারি, কোনো রেড লাইন থাকবে না। ইরানের বিপ্লবী গার্ড কোর আইআরজিসি এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল যদি আবারও আগ্রাসন চালায় তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে ভয়াবহ এবং তখন কোনো রেড লাইন থাকবে না। আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে নাইনি এই হুঁশিয়ারি দেন। তার মতে, ইরানের বিরুদ্ধে 12 দিনের আগ্রাসনে ইসরায়েলি সরকার তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের দ্রুত প্রতিক্রিয়া শত্রুদের সব হিসাব নিকাশকে বানচাল করে দিয়েছে। নাইনি জানান, সাম্প্রতিক যুদ্ধে শত্রুর মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা এবং ইসলামী প্রজাতন্ত্রকে আত্মসমর্পণ ও ভেঙে ফেলতে বাধ্য করা। তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পরেই শত্রুরা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল। আইআরজিসির এই মুখপাত্রের মতে, ইরানের শত্রুদের ইসলামী প্রজাতন্ত্র সম্পর্কে যথেষ্ট ধারণা নেই। স্যাটেলাইট তথ্যে ইসরায়েলের দুর্বলতা প্রকাশ। যুদ্ধের ময়দানে ইসরায়েল চূড়ান্ত বিজয় দাবি করলেও যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন ভিন্ন চিত্র তুলে ধরেছে।
হাতে আসা স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে টেলিগ্রাফ দাবি করেছে, সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত 5টি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে। ইসরায়েল সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই হামলার ঘটনা স্বীকার করেনি। এমনকি কঠোর সামরিক বিধিনিষেধের কারণে দেশটির কোনো সংবাদ মাধ্যমও এই নিয়ে খবর প্রকাশ করতে পারেনি। এই তথ্য ফাঁস হওয়ায় প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে কথার লড়াই আরও তীব্র হবে বলেই ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র কেন বেশি পরিমাণে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারল তা এখনও স্পষ্ট নয়। তবে এর সম্ভাব্য কারণ হিসেবে তারা কয়েকটি বিষয় তুলে ধরেছেন। সীমিত ইন্টারসেপ্টর। ইসরায়েল তাদের সীমিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়ে ব্যবহার করেছিল। উন্নত ইরানি প্রযুক্তি। ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার পদ্ধতি উন্নত হয়েছে এবং তারা হয়তো আরও বেশি পরিমাণে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিভিন্ন স্তর রয়েছে। আয়রন ডোম, এটি মূলত মর্টার ও রকেটের মতো স্বল্প পাল্লার প্রজেক্টাইল থেকে সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে। ডেভিড স্লিং সিস্টেম, এটি মাঝের স্তরের প্রতিরক্ষা নিশ্চিত করে এবং ড্রোনও 300 কিলোমিটার পর্যন্ত দূরত্বের ক্ষেপণাস্ত্র আটকাতে পারে। অ্যারো সিস্টেম, এটি সবচেয়ে ওপরের স্তরের জন্য, যা দীর্ঘ দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বায়ুমণ্ডলে ফিরে আসার আগেই ধ্বংস করে ফেলে। তবে এই বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্রের সফল আঘাত ইসরায়েলের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। ইরানের সঙ্গে ইসরায়েলের মাত্র 12 দিনের সংখ্যা, কিন্তু এই সময়টাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক টার্মিনাল হাই আল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ক্ষেপণাস্ত্রের মজুদ মারাত্মকভাবে কমে গেছে। আমেরিকান গণমাধ্যম আর প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে বাঁচাতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় $1.5 বিলিয়ন মূল্যের ক্ষেপণাস্ত্র ধোঁয়ায় মিশে গেছে। নিউজউইক ম্যাগাজিন সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আমেরিকা তার উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় অংশ ইসরায়েলের সুরক্ষায় ব্যবহার করেছে, কিন্তু এর ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের নিজেদের কৌশলগত মজুদের ওপর এর মারাত্মক প্রভাব পড়েছে। লকহিড মার্টিন নামের এক অস্ত্র প্রস্তুতকারক সংস্থা এই থার্ড ক্ষেপণাস্ত্র তৈরি করে। এটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ইরান ও ইয়েমেন থেকে আসা মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম। এই ব্যবস্থা পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে বা বাইরে উভয় স্থানেই স্বল্প, মধ্যম ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তু করতে পারে। থার্ড হিট টু কিল পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ এটি কোনো বিস্ফোরক ওয়ারহেড ছাড়াই কেবল গতিশক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে। এটি 150 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং 150 থেকে 200 কিলোমিটার পাল্লার মধ্যে ক্ষেপণাস্ত্র আটকাতে পারে। 8টি ব্যাটারি, প্রায় 400 ক্ষেপণাস্ত্র। মার্কিন সামরিক বাহিনী 8টি থার্ড ব্যাটারি পরিচালনা করে, যেখানে মোট প্রায় 350 থেকে 400টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র থাকে। 8ম ব্যাটারিটি 20 জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের সময় সক্রিয় করা হয়েছিল এবং এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম। 2025 সালের জুনে ইরানের সাথে সংঘর্ষের সময় এই মার্কিন পরিচালিত সিস্টেমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও তাদের সঠিক অবস্থান গোপন রাখা হয়েছে। প্রতিটি থার্ড ব্যাটারিতে সাধারণত 6টি ট্রাক মাউন্টেড লঞ্চার থাকে, যার প্রতিটিতে 8টি ইন্টারসেপ্টর মিসাইল থাকে, অর্থাৎ একটি ব্যাটারিতে মোট 48টি ইন্টারসেপ্টর থাকে। বিশ্বের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হওয়া সত্ত্বেও ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে থার্ড এর কার্যকারিতা মিশ্র ছিল। কিছু বাধা সফল হলেও গুরুত্বপূর্ণ ব্যর্থতাও ঘটেছে। 2025 সালের মার্চ মাসের শেষ পর্যন্ত 6টি ইয়েমেনি ক্ষেপণাস্ত্র সফলভাবে আটকানোর খবর পাওয়া গেছে, কিন্তু 4 ও 9 মে থার্ড বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আসা ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়। থার্ড ও অ্যারো উভয় সিস্টেমের কার্যকারিতা নিয়ে
মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা দাবি করলেও ইয়েমেন প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেই চলেছে। চলমান হুমকি এবং দুর্বলতার কারণে প্রায় সব আন্তর্জাতিক বিমান সংস্থা ইসরায়েলের ফ্লাইট স্থগিত করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যর্থতা। ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের সময় থার্ড এর কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে খারাপ হয়। এর মূল কারণ ছিল এর কম বাধাদান হার এবং মার্কিন ও ইসরায়েলি ইন্টারসেপ্টর মজুদের দ্রুত হ্রাস। আগ্রাসনের আগে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে প্রায় 100টি থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছিল, কিন্তু ইরান প্রতিশোধমূলক অভিযানে 370 থেকে 500টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা থার্ডের উপলব্ধ ক্ষমতার চেয়ে অনেক বেশি ছিল। যুদ্ধের প্রথম দিকে ইরান ইচ্ছাকৃতভাবে শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শেষ করার জন্য পুরনো তরল জ্বালানিযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ইসরায়েলের ইন্টারসেপ্টর সরবরাহ যখন উল্লেখযোগ্যভাবে কমে যায়, তখনই তারা আরও উন্নত ও কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। জর্ডানের আলোকচিত্রী জায়েদ এম আল আব্বাসির একটি ওপেন সোর্স বিশ্লেষণ অনুমান করেছে যে ইসরায়েল 20টিরও বেশি ইরানি ক্ষেপণাস্ত্র ব্যারেজের মধ্যে মাত্র একটিতে 39টি থার্ড, 34টি অ্যারো 3 এবং 9টি অ্যারো 2 ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। ইন্টারসেপ্টর ব্যবহারের এত উচ্চ হারের কারণে বিশ্লেষকরা মনে করেন যে সংঘাতের প্রথম 4 থেকে 5 দিনের মধ্যে থার্ড ব্যাটারিগুলো সম্ভবত তাদের ক্ষেপণাস্ত্র সরবরাহ শেষ করে দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে প্রায় 200টি আমেরিকান এবং ইসরায়েলি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, যার আনুমানিক ব্যয় 5 বিলিয়ন শেকেল, প্রায় $1.5 বিলিয়ন। বাতিয়ামের বিপর্যয়, গাজার প্রতিচ্ছবি এক অপ্রত্যাশিত প্রতিশোধের গল্প। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বাতিয়াম শহর এখন গাজার ধ্বংসস্তূপের মতো দেখাচ্ছে, এই খবর দিয়েছে হিব্রু মিডিয়া। কিন্তু এই ধ্বংসযজ্ঞের পেছনে লুকিয়ে আছে এক চমকপ্রদ প্রতিশোধের গল্প, যা হয়তো অনেকেরই অজানা। ইসরায়েলি দৈনিক ক্যালকালিস্টের তথ্য অনুযায়ী ইরানের হামলার পর বাতিয়াম থেকে প্রায় 18,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে 12,000 জনকে হোটেলে এবং বাকিদের ভাড়া অ্যাপার্টমেন্টে রাখা হয়েছে। বাতিয়াম, তেল আবিব, রেহোবট এবং রামাত গান, এই 4টি শহরই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অভাবনীয় ক্ষতির ফলে আবাসনের তীব্র সংকট দেখা দিয়েছে, যা বাস্তুচ্যুত করেছে হাজার হাজার বসতি স্থাপনকারীকে। বাতিয়ামের মেয়র তসবিকা ব্রট ইসরায়েলি চ্যানেল 10কে দেয়া এক সাক্ষাৎকারে এই আক্রমণকে শহরের ইতিহাসের সবচেয়ে কঠোর আঘাত হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান 120 ডুনাম প্রায় 40 একর আবাসিক এলাকা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে। তার দাবি, একদিনের ইরানি বোমা হামলায় এখন ধ্বংসযজ্ঞ হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। এটি এখন শুধু বাতিয়ামেই নয়, দখলকৃত ভূমি জুড়ে দেখা যাওয়া সবচেয়ে বিপর্যয়কর আক্রমণ। এই অপ্রত্যাশিত ধ্বংসযজ্ঞের ফলে মধ্যমেয়াদী আবাসনের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উত্তর তেল আবিবের রিয়েল এস্টেট অফিস থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুসারে এলাকায় পর্যাপ্ত অ্যাপার্টমেন্ট মজুদ নেই, যা বাস্তুচ্যুত পরিবারগুলির জন্য এক গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। কিন্তু এই বিধ্বংসী হামলার সূত্রপাত কোথায়? 13ই জুন আমেরিকান সমর্থনে ইসরায়েলি সরকার ইরানের ওপর তাদের আগ্রাসন শুরু করে। এই হামলায় বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং নারী ও শিশু সহ অনেক সাধারণ বেসামরিক নাগরিক নিহত হন। এরপরই আসে ইরানের অপ্রত্যাশিত জবাব। একই দিনে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি শাসনের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 নামে এক অভূতপূর্ব প্রতিশোধমূলক অভিযান শুরু করে।
ইরান নতুন প্রজন্মের অনেক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল এবং তার সামরিক ও শিল্প অবকাঠামোতে নির্ভুলভাবে আঘাত হানে। এই আক্রমণের তীব্রতা এতটাই ছিল যে 24 জুন ইসরায়েলি সরকার একতরফাভাবে ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়। এই একতরফা পদক্ষেপের পর ইরান ও ইসরায়েলি অধিকৃত অঞ্চলের বিরুদ্ধে 22টি সফল আক্রমণ চালিয়ে তাদের প্রতিশোধমূলক অভিযান বন্ধ করে দেয়। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় ইরানের প্রতিশোধমূলক আক্রমণে 29 জন নিহত এবং 3238 জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েলের হতাহতের পরিসংখ্যান সেন্সর করার ইতিহাসের কারণে এই সংখ্যাটি অনেক বেশি হতে পারে। বাট ইয়ামের আজকের পরিস্থিতি কেবল গাজার প্রতিচ্ছবি নয়, এটি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের এক অপ্রত্যাশিত এবং কার্যকর প্রতিশোধের ফসল। এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গাদার এইচ, ইরানের নতুন অস্ত্রের উন্মোচন। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস কর্পস IRGC ঘোষণা করেছে তারা তাদের অপারেশন ট্রু প্রমিস 3 এর সর্বশেষ ধাপে প্রথমবারের মতো অত্যাধুনিক গাদার এইচ মাল্টি ওয়ারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ঘটনাটি ইরান ইসরায়েলি সংঘাতে একটি নতুন মাত্রা যোগ করেছে, কারণ ইরান তার সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটিকে যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছে। অপারেশনের 21তম ধাপে পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্রের একটি ঝাঁক ইসরায়েলের অধিকৃত অঞ্চলগুলিতে সরাসরি আঘাত হানে। IRGC জানিয়েছে এই ধাপে কঠিন এবং তরল উভয় জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা স্মার্ট ড্রোন হামলার সাথে সমন্বিত ছিল। এটি ইরানের সামরিক সক্ষমতা এবং কৌশলগত দক্ষতার একটি বড় প্রমাণ। কেন গাদার এইচ এত গুরুত্বপূর্ণ? গাদার এইচ হল খাইবার শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ। এর মাল্টি ওয়ারহেড ক্ষমতা এটিকে আরও বিপজ্জনক করে তোলে। এর অর্থ হল একটি ক্ষেপণাস্ত্র একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে বা একটি লক্ষ্যবস্তুর বিভিন্ন অংশে আঘাত হানতে পারে, যা এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। IRGCর বিবৃতিতে বলা হয়েছে যে এই উন্নত ক্ষেপণাস্ত্রগুলি অত্যাধুনিক কৌশল ব্যবহার করে মোতায়েন করা হয়েছিল, যার লক্ষ্য ছিল যথার্থতা, ধ্বংসাত্মকতা এবং প্রভাব সর্বাধিক করা। ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের অধিকৃত অঞ্চল জুড়ে উত্তর থেকে দক্ষিণ এবং কেন্দ্রীয় অঞ্চলের কৌশলগত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের উপর আঘাত এবং বিদ্যুৎ বিভ্রাট। 23 জুনের অভিযানে খাইবার শেকান, এমাদ, গাদার এবং ফাত্তাহ 1 সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলিতে আঘাত হেনেছে, যার মধ্যে সাফেদ, লাকিশ, আশকেলান, আশদোদ এবং বেইত শেআন রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে ক্ষেপণাস্ত্রগুলি আশদোদ বিদ্যুৎ কেন্দ্রকে সরাসরি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল, যার ফলে অধিকৃত অঞ্চল জুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এটি ইসরায়েলের অবকাঠামোতে ইরানের আঘাত হানার সক্ষমতার একটি বড় দৃষ্টান্ত। IRGC জানিয়েছে যে তারা তাদের অভিযান আরও জোরালোভাবে চালিয়ে যাবে। তারা নতুন আক্রমণাত্মক কৌশল ব্যবহার করবে এবং ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলিকে কাজে লাগাবে। বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়েছে, ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলির বিরুদ্ধে ইরানি ড্রোনগুলির যুদ্ধ অভিযানে কোনো বিরতি থাকবে না এবং ইসরায়েলিদের ক্রমাগত সাইরেন শুনতে হবে এবং আশ্রয়কেন্দ্রগুলিতে ঝাঁপিয়ে পড়তে হবে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টি হল, বিবৃতিতে বলা হয়েছে যে ইসরায়েলি শাসনের সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত ইরান পূর্ণমাত্রায় জাতীয় প্রতিরক্ষা অভিযান অব্যাহত রাখবে। ইরান তার সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে ইসরায়েলকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। অন্যদিকে ইসরায়েল তার অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই হামলা প্রতিরোধের চেষ্টা করছে, কিন্তু গাদার এইচ এর মতো মাল্টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্রের সামনে ইসরায়েলের আয়রন ডোম কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী জোসি বেইলিন বলেছেন,
23 জুন ইসরায়েলে সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালিয়েছে ইরান। খবর আল জাজিরার। তেল আবিব থেকে আল জাজিরাকে বেইলিন বলেন, হতাহতের কোনো ঘটনা ঘটেনি, ক্ষয়ক্ষতি হয়েছে। বেইলিন আরও বলেন, দিনের বেলায় হামলা হয়েছে, সাধারণত হামলাগুলো রাতে ঘটে থাকে। ইসরায়েলের সাবেক এই মন্ত্রী বলেন, আমাদের সামরিক বাহিনী স্পষ্টতই ড্রোনের ইরান থেকে উড়ে আসা একাংশ অকার্যকর করেছে, কিন্তু এরপরও এটি নিশ্চিত যে ইরানিদের কাছে প্রতিদিন হামলা করার মতো যথেষ্ট ড্রোন আছে। ইসরায়েলের ইরানের ওপর 11 দিনের বোমা হামলা কি সফল হয়েছিল? এই প্রশ্নটি এখনও ঘুরপাক খাচ্ছে। যুদ্ধবিরতি ঘোষণার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে ইসরায়েলের লক্ষ্যগুলো অর্জিত হয়েছে, কিন্তু এই দাবি যে বেশ প্রশ্নবিদ্ধ তা নিঃসন্দেহে বলা যায়। নেতানিয়াহুর দুটি লক্ষ্য পূরণ না হওয়া প্রতিজ্ঞা। এই স্বল্পস্থায়ী যুদ্ধের শুরুতে নেতানিয়াহু দুটি বড় লক্ষ্যের কথা ঘোষণা করেছিলেন। প্রথমত, ইরানের পরমাণু কর্মসূচি গুঁড়িয়ে দেয়া এবং দ্বিতীয়ত, ইরানি শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো। কিন্তু এই দুটি লক্ষ্যই কি পূরণ হয়েছে? উত্তরটা হলো না। পরমাণু কর্মসূচির প্রহেলিকা। কি হলো, কি হলো না? নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচি গুঁড়িয়ে দেওয়ার দাবি করলেও তথ্য বলছে ভিন্ন কথা। ফার্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগেই ইরান সেখান থেকে ফিউশনযোগ্য বা বিভাজ্য পদার্থ অন্যখানে সরিয়ে নিয়েছিল। ইউরেনিয়ামের এই মজুতি ইরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ফলে ইসরায়েলের এই অভিযান তাদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। আসলে ইসরায়েল হামলা চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচির কতটা ক্ষতি করতে পেরেছে তা এখনো পরিষ্কার নয়। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে রাজি করাতে সক্ষম হয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালাতে, কিন্তু এর বাইরে এই আক্রমণ অভিযানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তা পেয়েছে খুব সামান্যই। যতক্ষণ না ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে বিদেশি বিশেষজ্ঞদের প্রবেশের অনুমতি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র বোঝা কঠিন। সরকার পরিবর্তন ব্যর্থ এক কৌশল। ইসরায়েলের দ্বিতীয় লক্ষ্য ছিল ইরানি সরকার পরিবর্তন ঘটানো। মজার ব্যাপার হলো, এর সংক্ষিপ্ত উত্তর হলো উল্টো ফলটাই বেশি হয়েছে। ইরানের বিভিন্ন নিরাপত্তা সংস্থায় নেতৃত্বে থাকা সামরিক নেতাদের হত্যা করে ইসরায়েল চেয়েছিল দেশটির শাসক দলের বিরুদ্ধে গণ অভ্যুত্থান উস্কে দিতে। তাদের বিশ্বাস ছিল শত্রু রাষ্ট্রকে অস্থিতিশীল করার সেরা উপায় হলো জ্যেষ্ঠ নেতাদের হত্যা করা। কিন্তু ইসরায়েলের এই কৌশল কখনোই তেমন কাজ করেনি। একমাত্র সম্ভাব্য ব্যতিক্রম হতে পারে লেবাননে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর হত্যার প্রভাব। তবে হিজবুল্লাহর দুর্বল হওয়ার পেছনে লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক গতি প্রকৃতির ভূমিকা ছিল সবচেয়ে বেশি। অন্য সব ক্ষেত্রেই নেতৃত্বকে দুর্বল করে দেওয়ার ইসরায়েলি এই কৌশল বড় কোনো রাজনৈতিক পরিবর্তন আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইসরায়েলের একেবারে কেন্দ্রে যে বাস্তব ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও বিবেচনায় নেওয়া উচিত। এই যুদ্ধে ইসরায়েল খুবই দ্রুতই ইরানের আকাশসীমায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, প্রায় ইচ্ছামতো হামলা চালাতে পেরেছিল। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র বারবার ইসরায়েলের সুপ্রসিদ্ধ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বারবার তেল আবিব, জেরুজালেম সহ একেবারে কেন্দ্রে এবং দেশের সর্বত্র আঘাত হানতে সক্ষম হয়। ইরানের এই হামলায় গোটা ইসরায়েল কার্যত অচল হয়ে পড়ে। নজিরবিহীন হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ইসরায়েলের প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসছিল খুব দ্রুত। সেই শূন্যস্থান পূরণের আশা ছিল না। অর্থনীতি দ্রুত ভেঙে পড়ার মুখে পড়ে। এটি ইরানের জন্য আরেকটি বিজয়। অপারেশন ট্রু প্রমিস 3, ইসরায়েলের কল্পনাতীত ক্ষতি। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর একজন সিনিয়র কমান্ডার দাবি করেছেন যে অপারেশন ট্রু প্রমিস 3 ইসরায়েলের উপর যে আঘাত হেনেছে তার ক্ষয়ক্ষতি ইসরায়েলিদের ধারণার চেয়েও অনেক বেশি। এই দাবির পেছনে লুকিয়ে আছে এক চাঞ্চল্যকর কাহিনী, যেখানে ইরান এমন কিছু কৌশল ব্যবহার করেছে যা শত্রুদের কল্পনারও বাইরে ছিল।
ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা প্রস্তুতি যখন তুঙ্গে ছিল, এমনকি তাদের সমস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং প্রতিবেশী দেশগুলোর আকাশ সীমাও তাদের নিয়ন্ত্রণে ছিল, ঠিক তখনই অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালিত হয়। এর অর্থ কি? এর অর্থ হলো ইরান এমন এক সময়ে আক্রমণ করেছে যখন ইসরায়েল সর্বোচ্চ সতর্কতায় ছিল, অর্থাৎ তাদের অজান্তেই নয়, বরং তাদের নাকের ডগায়। এখানেই আসে আসল টুইস্ট। জাভানি আরও উল্লেখ করেন যে ইসরায়েল ভেবেছিল ইরানের সামরিক ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা তাদের হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যার ফলে ইরান ট্রু প্রমিস 1 এবং 2 এর মতো অভিযান চালাতে অক্ষম। কিন্তু বাস্তবে ঘটল সম্পূর্ণ উল্টোটা। ইরান শুধু অভিযান চালায়নি, বরং এমন সব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে যা ইসরায়েলকে হতবাক করে দিয়েছে। জাভানি বিশেষভাবে আরাশের মতো নতুন ড্রোনের কথা উল্লেখ করেছেন, যা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইসরায়েলি অধিকৃত অঞ্চলে সফলভাবে মোতায়েন করা হয়েছে। এই অভূতপূর্ব বৈচিত্র্যময় প্রজেক্টাইল ইসরায়েলের ধারণার চেয়েও বেশি শক্তিশালী ছিল। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যেখানে তাদের শহীদ ও আহতদের ছবি এবং খবর প্রকাশে এনেছে, সেখানে ইসরায়েলি সামরিক বিবৃতি, গোয়েন্দা সংস্থার বুলেটিন এবং এমনকি সাধারণ নাগরিকদের বিরুদ্ধে হুমকি দিয়ে ক্ষয়ক্ষতি, ধ্বংস এবং হতাহতের প্রকৃত পরিমাণ গোপন করার চেষ্টা করছে। কেন এমন করছে? কারণ ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে তারা তা স্বীকার করতে ভয় পাচ্ছে। জাভানি যেমন বলেছেন, তবুও অভিযানের বিশাল পরিধির কারণে তারা তাদের নিজস্ব জনসাধারণের কাছে সীমিত প্রতিবেদন জারি করতে বাধ্য হয়েছে। তাহলে প্রশ্ন হলো, ইসরায়েল কি সত্যিই এই ক্ষতির জন্য প্রস্তুত ছিল, নাকি তারা এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে যা তাদের কল্পনারও বাইরে ছিল? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই বলে দেবে। তবে আপাতত এটা স্পষ্ট যে অপারেশন ট্রু প্রমিস 3 মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক নতুন মোড় এনে দিয়েছে। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, ইরানের কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, 2023 সালে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম ইসমাইল ফেকরি। অর্থের বিনিয়োগে মোসাদকে গোপন তথ্য সরবরাহের চেষ্টা করেছিলেন তিনি। গুপ্তচর বৃত্তির ঘটনায় সম্প্রতি এটা তৃতীয় মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। গত শুক্রবার থেকে চালানো অভিযানে ইরানে আরও কয়েকজন সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই বলেছেন, চলমান সংঘাতের প্রেক্ষাপটে যেসব ব্যক্তি ইসরায়েলের সহযোগী হিসেবে সন্দেহভাজন, তাদের বিচার দ্রুত সম্পন্ন করা উচিত।